ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। এর আগের ভিডিওতে আমি তোমাদের ক্লাস 12 ফোর্থ সেমিস্টারে হিস্ট্রি আমি তোমাদের ইউনিট 3 বিদ্রোহ ও ব্রিটিশ রাজ 1857 মহাবিদ্রোহ এখান থেকে আমি তোমাদের কোশ্চেন অ্যান্সার দিয়ে দিয়েছি। নেক্সট ইউনিট 4 জাতীয়তাবাদ ও বিচ্ছিন্নতাবাদ, প্রথম চ্যাপ্টার 1 আলিগড় আন্দোলন, মুসলিম লীগ ও হিন্দু মহাসভার উদয়, এখান থেকে 3, 4 এবং 8 মার্কসের কোশ্চেন আমি তোমাদের দিয়ে দিয়েছি। এরপরে আজকে আমি নেক্সট যাচ্ছি চ্যাপ্টার 2 সংগঠিত জাতীয়তাবাদী রাজনীতির উদ্ভব। এখান থেকে আগের দিন আমি তোমাদের 3 মার্কসের কোশ্চেন দিয়ে দিয়েছি। আজকে আমি তোমাদের নেক্সট 4 মার্কসের দিচ্ছি। পরের দিন আমি তোমাদের এখান থেকে লং কোশ্চেন আলোচনা করে দেবো। চ্যানেলে যারা নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, আর ভিডিওটা ভালো লাগলে লাইক এবং বন্ধুদের শেয়ার করে দিও। তাহলে বন্ধুরা আরম্ভ করে দিচ্ছি। আমার প্রথম কোশ্চেন, সুরাট বিচ্ছেদের ওপর সংক্ষিপ্ত আলোচনা করো। প্রথমে ভূমিকাটা আলোচনা করি। 1905 খ্রিস্টাব্দে বারাণসীতে অনুষ্ঠিত কংগ্রেসের অধিবেশনের থেকে নরমপন্থী ও চরমপন্থী বিভাজন স্পষ্ট হয়ে উঠতে শুরু করে। 1907 খ্রিস্টাব্দে কংগ্রেসের সুরাট অধিবেশনে এই বিভাজন চরম রূপ পায়, যার পরিণামস্বরূপ জাতীয় কংগ্রেস চরমপন্থী ও নরমপন্থী এই দুই গোষ্ঠীতে ভাগ হয়ে যায়। প্রেক্ষাপট: জাতীয় কংগ্রেসের বারাণসী অধিবেশন। 1905 খ্রিস্টাব্দের বঙ্গভঙ্গকালে মডারেট বা নরমপন্থী নেতা গোপাল কৃষ্ণ গোখলের সভাপতিত্বে বারাণসীতে জাতীয় কংগ্রেসের অধিবেশন অনুষ্ঠিত হয়। চরমপন্থীরা কংগ্রেসের নেতৃত্বে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন ভারতের বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেওয়ার প্রস্তাব রাখেন, কিন্তু নরমপন্থীরা তাদের সেই প্রস্তাব খারিজ করে দেন। প্রিন্স অফ ওয়ালেসের ভারত আগমনকে স্বাগত জানানোর প্রস্তাব নিলে চরমপন্থীরা তার বিরোধিতা করেন। জাতীয় কংগ্রেসের কলকাতা অধিবেশন। কলকাতায় 1906 খ্রিস্টাব্দে জাতীয় কংগ্রেসের অধিবেশনে স্বরাজ্যের ব্যাখ্যা ও প্রকৃত অর্থ নিয়ে চরমপন্থী ও নরমপন্থীদের মধ্যে মতপার্থক্য দেখা দেয়। নরমপন্থীরা স্বরাজ বলতে ব্রিটিশ সাম্রাজ্যের অধীনস্থ স্বায়ত্তশাসনের অধিকারকে বোঝাতে চান। চরমপন্থীরা স্বরাজ বলতে ব্রিটিশ নিয়ন্ত্রণমুক্ত পূর্ণ স্বাধীনতার কথা বলেন। তাছাড়া কলকাতা কংগ্রেসে চরমপন্থীরা চাপ সৃষ্টি করে 4টি প্রস্তাব পাশ করিয়ে নেন, যথা স্বরাজ, বয়কট, স্বদেশী ও জাতীয় শিক্ষা। তাদের ভয় ছিল পরবর্তী সুরাট অধিবেশনে নরমপন্থীরা এই প্রস্তাবগুলি নাকচ করে দেবেন। তাই চরমপন্থীরা 1907 খ্রিস্টাব্দে সুরাট অধিবেশনে কংগ্রেসের মঞ্চ দখল করার পরিকল্পনা গ্রহণ করলে বিরোধ চরমে পৌঁছায়। নেক্সট যাচ্ছি পয়েন্টে, বিভাজন। জাতীয় কংগ্রেসের সুরাট অধিবেশনের শুরুতেই সভাপতির পদকে কেন্দ্র করে বিবাদ শুরু হয়। 16,600 জন প্রতিনিধির উপস্থিতি চরমপন্থী গোষ্ঠীর লালা রাজপথ রায়কে সভাপতি করার প্রস্তাব রাখে, কিন্তু সুরেন্দ্রনাথ ও গোখলের অনুরোধে লাজপত রায় সভাপতির পদ থেকে সরে দাঁড়ালে রাসবিহারী ঘোষের সভাপতিত্বে সুরাট অধিবেশন অনুষ্ঠিত হয়। অধিবেশনে স্বরাজ, বয়কট প্রভৃতি বিষয় পূর্বে কলকাতা অধিবেশন যেসব প্রস্তাব গৃহীত হয়েছিল সেগুলি পরিবর্তন করা নিয়ে তীব্র গোলযোগ বাধে। চরমপন্থীরা সভাকক্ষ ছেড়ে বেরিয়ে যায় এবং পরে ভারতমাতা গোষ্ঠী নামে একটি সভা গড়ে তোলে। সম্পূর্ণ হয় নরমপন্থী ও চরমপন্থী বিভাজন। তাৎপর্য: প্রথমত, সুরাট বিচ্ছেদের ফলে কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশে চলে আসে এবং জনমানসে কংগ্রেস সংগঠনটির প্রতি বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়। দ্বিতীয়ত, সুচতুর ব্রিটিশ শাসকরা নরমপন্থীদের কাছে টেনে নিয়ে এবং চরমপন্থীদের দূরে সরিয়ে দিয়ে উভয় গোষ্ঠীর সম্পর্ককে আরও বিষিয়ে দেয়। বড়লাট মিন্টো ভারত সচিব মল্লেকে লেখেন, কংগ্রেস বিচ্ছেদ আমাদের পক্ষে এক বিরাট জয়। 4 নম্বর পয়েন্ট যাচ্ছি, চরমপন্থীদের উত্থান। জাতীয় কংগ্রেসের সুরাট অধিবেশনে নরমপন্থী ও চরমপন্থীদের বিচ্ছেদের পর চরমপন্থীদের উত্থান ঘটে। ভারতীয় জাতীয় রাজনীতির নিয়ন্ত্রণ চলে যায় চরমপন্থী নেতাদের হাতে। চরমপন্থী নেতাদের উদ্যোগে বয়কট ও স্বদেশী প্রেক্ষাপট রচনা সাহায্য করে। পরবর্তীকালে গান্ধীজি বয়কট ও স্বদেশী আদর্শকে জাতীয় গণ আন্দোলন গড়ে তোলার ক্ষেত্রে সফলভাবে ব্যবহার করেন। মূল্যায়ন:
সুরাট বিচ্ছেদ সাময়িকভাবে হলেও ভারতের প্রধান রাজনৈতিক প্রতিষ্ঠান জাতীয় কংগ্রেসকে দুর্বল করে দেয়। এর ফলস্বরূপ জাতীয় আন্দোলন গতিহীন হয়ে পড়ে। নেক্সট 2 নম্বর কোশ্চেনে যাচ্ছি। জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের সংক্ষিপ্ত বিবরণ দাও। সূচনা: 13 এপ্রিল 1919 খ্রিস্টাব্দে ব্রিটিশ কর্তৃক প্রবর্তিত রাওলাট আইনের চরম পরিণতি ছিল জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড। পাঞ্জাবের জালিয়ানওয়ালাবাগের উদ্যানে এক কুখ্যাত আইনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে এক শান্তিপূর্ণ সমাবেশ ডাকা হয়, যেখানে জেনারেল ডায়ারের নেতৃত্বে ব্রিটিশের ঘাতক পুলিশ বাহিনী গুলি চালিয়ে শান্তিপূর্ণ জমায়েতকে জ্বলন্ত অগ্নিকুণ্ডে পরিণত করেন। এই কুখ্যাত ঘটনাটি ইতিহাসে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড নামে পরিচিত। জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রথমে প্রেক্ষাপটটা আলোচনা করি। প্রথম বিশ্বযুদ্ধের প্রতিক্রিয়া। প্রথম বিশ্বযুদ্ধ চলাকালীন পাঞ্জাবে খাদ্য, বস্ত্র, কেরোসিনের দাম বাড়লে মধ্যবিত্ত, নিম্নবিত্ত সহ সকলে ব্রিটিশ সরকারের ওপর ক্ষুব্ধ হন। তাছাড়া যুদ্ধকালীন কর অবলুপ্তি এবং কোমাগাতরুম জাহাজে শিখদের ওপর গুলি চালানোর ঘটনায় পাঞ্জাবাদী ব্রিটিশের প্রতি আরও ক্ষিপ্ত হয়ে ওঠে। সেকেন্ড পয়েন্টে বলছি রাওলাট আইন। প্রথম বিশ্বযুদ্ধের পর ব্রিটিশ সরকার বৈপ্লবিক ও সন্ত্রাসবাদী কার্যকলাপ মোকাবেলা করার জন্য বিচারপতি সিডনি রাওলাটের সভাপতিত্বে 5 সদস্যের এক কমিটি গঠন করে, যার নাম রাওলাট কমিটি বা সিডিয়েশন কমিটি। কেন্দ্রীয় আইনসভা সরকারি ও বেসরকারি সকল ভারতীয় সদস্যের প্রতিবাদ উপেক্ষা করে রাওলাট বিলকে রাওলাট আইনে পরিণত করা হয়। এই রাওলাট আইন নৈরাজ্যমূলক এবং বিপ্লবী অপরাধ আইন 1919 নামে পরিচিত। ডায়ারের স্বৈরাচারী শাসন। পাঞ্জাবের লেফটেন্যান্ট গভর্নর মাইকেল ও ডায়ার স্বৈরাচারী শাসনে পাঞ্জাববাসী অতিষ্ঠ হয়ে ওঠে। সামরিক ছুটি কাটিয়ে পাঞ্জাবের লেফটেন্যান্ট গভর্নর অমৃতসরে এসে কাজে যোগ দেন। দুদিনের পরে তিনি সামরিক শাসন জারি না করে অমৃতসর শহরে অসামরিক কর্তৃত্ব গ্রহণ করেন। দোষী নির্বোধ বিচার না করেই তিনি যথেচ্ছভাবে গ্রেপ্তার করতে শুরু করেন। তিনি ইংরেজিতে এক নির্দেশনামা ঘোষণা করে বলেন, সরকারি অনুমতি না নিয়ে অমৃতসর শহরে কোনো অধিবাসী শহরের বাইরে যেতে পারবেন না। তবে এই নির্দেশনামা শহরের সর্বত্র প্রচারিত হয়নি। পাঞ্জাবের 2 শীর্ষ নেতার গ্রেফতারি। রাওলাট আইনের বিরোধিতা করে পাঞ্জাবের অমৃতসর হরতাল পালিত হয়। এক শান্তিপূর্ণ মিছিলে বের হয়। মিছিলে নেতৃত্ব দানকালে ডক্টর সৈফুদ্দিন কিচলু নামে একজন মুসলিম এবং সত্যপাল নামে একজন হিন্দু নেতাকে গ্রেফতার করা হলে জনগণের মধ্যে তীব্র অসন্তোষের সৃষ্টি হয়। ওই দিনই দুপুরে দিল্লির অদূরে পালওয়াল স্টেশন গান্ধীজিকে গ্রেফতার করা হলে লাহোরে জনতা হরতাল করে। 2. হত্যাকাণ্ড। 1 এপ্রিল 1919 খ্রিস্টাব্দে জালিয়ানওয়ালাবাগে স্থানীয় আইনজীবী লাল কানাইয়ের সভাপতিত্বে একটি সভা অনুষ্ঠিত হয়। ডায়ার 90 জনের সশস্ত্র বাহিনী নিয়ে সেখানে আসেন। বিকাল 4:30 দেশে তার নেতারা সভাস্থলের প্রবেশপথে দাঁড়িয়ে থেকে এক প্রকার প্রবেশপথ বন্ধ করে দেন। সে সময় সভাস্থলে প্রায় 10 থেকে 20 হাজার দর্শক উপস্থিত ছিলেন। উপস্থিত জনতাকে কোনো রকম সতর্ক না করে ডায়ার তাদের ওপর গুলি চালানোর জন্য সেনাদের নির্দেশ দেন। সেনারা 10 মিনিট ধরে 1650 রাউন্ড গুলি চালালে প্রচুর লোক হতাহত হন। সরকারি মতে 379 জন মারা যান। এরা 1200 জন লোক আহত হন। শুধু তাই নয়, ঘটনার পর টানা 2 মাস সান্ধ্য আইন জারি রাখা হয়। এর ফলে নারকীয় হত্যাকাণ্ডে নিহতদের শনাক্তকরণ, আইন আহতদের বাঁচানোর জন্য কাউকে ঘরের বাইরে আসতে দেওয়া হয়নি। সরকার সামরিক শাসন প্রবর্তন করে। রাস্তায় দাঁড়িয়ে থাকা ইউরোপীয় নাগরিকদের সামনে ভারতীয়দের হামাগুড়ি দিয়ে রাস্তা পারাপারের আদেশ দেয়া হয়। প্রতিক্রিয়া। জালিয়ানওয়ালাবাগ বর্বর হত্যাকাণ্ডে সমগ্র জাতি শিহরিত হয়ে ওঠে, স্তম্ভিত হয়ে পড়ে। জালিয়ানওয়ালাবাগের নিষ্ঠুর হত্যাকাণ্ডের প্রতিবাদ জানিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর নাইট উপাধি ত্যাগ করেন। গান্ধীজি ব্রিটিশের দেওয়া কাইজার-ই-হিন্দ মেডেল ফিরিয়ে দেন। রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় বলেন, জালিয়ানওয়ালাবাগ সমগ্র ভারতের এক মহাযুদ্ধের আগুন প্রজ্বলিত করল। ব্রিটিশ পার্লামেন্ট চার্চিল,
হারবার্ট এসকুইট প্রমুখ জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডকে ব্রিটিশ ভারতের ইতিহাসে সর্বাপেক্ষা মর্মান্তিক ও নজিরবিহীন বলে উল্লেখ করেন। ব্রিটিশ প্রধানমন্ত্রী চার্চিল বলেন, জালিয়ানওয়ালাবাগের শোচনীয় ঘটনার মতো কোনো ঘটনা ব্রিটিশ সাম্রাজ্যে আর কখনো ঘটেছে বলে আমার মনে হয় না। ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি দ্য নাইটিঙ্গেল অফ ইন্ডিয়া নামে পরিচিত সরোজিনী নাইডু ইংরেজি ভাষায় পাঞ্জাব 99 কবিতায় এই হত্যাকাণ্ডের বিরুদ্ধে নিজের বেদনার কথা লেখেন। গুরুত্ব: রাওলাট আইনের প্রতিবাদে গড়ে ওঠা সত্যাগ্রহ আন্দোলন হিংসার অনুপ্রবেশ ঘটেছে দেখে গান্ধীজি রাওলাট সত্যাগ্রহ প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়। জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের তদন্তের জন্য ভারত সচিব মন্টেগোর উদ্যোগে হান্টারের নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠিত হয়। নিজেদের সুসভ্য জাতি বলে পরিচয় দিলেও সমগ্র বিশ্বের কাছে ব্রিটিশ দেখিয়ে দেয় যে নৃশংসতা ও নিষ্ঠুরতার যে কোনো স্তর পর্যন্ত তারা যেতে পারে। নেক্সট 3 নম্বর কোশ্চেন, বিপ্লবী সংগ্রামে কল্পনা দত্তের কি ভূমিকা ছিল? সশস্ত্র বিপ্লবী আন্দোলনে কল্পনা দত্ত দুঃসাহসিক ভূমিকা পালন করে। কল্পনা দত্তের বিপ্লব প্রচেষ্টা: বিপ্লবী ভাবাদর্শে দীক্ষা। 12 বছর বয়স থেকে শরৎচন্দ্রের পথের দাবী, ক্ষুদিরাম কানাইলালের জীবনী পাঠ করে কল্পনা দত্ত বিপ্লবী ভাবাদর্শে উদ্বুদ্ধ হন। বেটুন কলেজে পড়াকালীন তিনি কল্যাণী দাস প্রতিষ্ঠিত ছাত্রী সঙ্গে যোগ দেন। কলেজের কাছে সিমলা ব্যায়াম সমিতির অধীন বসে আড্ডা সাহসী কল্পনা লাঠি খেলা, তরবারি চালানো ও কুস্তি শেখেন। পরে বিপ্লবী পূর্ণেন্দু দস্তিদারের মাধ্যমে তিনি মাস্টারদা সূর্য সেনের কাছে বিপ্লবী ভাবাদর্শে দীক্ষিত হন। ইন্ডিয়ান রিপাবলিকান আর্মিতে যোগদান। মাস্টারদা সূর্য সেন প্রতিষ্ঠিত ইন্ডিয়ান রিপাবলিকান আর্মিতে তিনি যোগ দেন ও বিপ্লবী জীবন শুরু করেন। এ সময় তিনি তার স্কুল জীবনের সঙ্গী তথা বিপ্লবী সহযোদ্ধা প্রীতিলতা ওয়াদ্দেদারের সঙ্গে গুলি চালানোর প্রশিক্ষণ দেন। এর পাশাপাশি তিনি প্রায় মাস্টারদার সঙ্গে গোপনে গ্রামে ঘুরে ঘুরে গ্রামবাসীদের সুখ দুঃখের খবরাখবর নিতেন। বিপ্লবী কর্মকাণ্ড: প্রাথমিক মাস্টারদার নির্দেশে জেলে বন্দী অনন্ত সিংহ, গণেশ ঘোষ সহ অন্যান্য বিপ্লবীদের জেল থেকে মুক্ত করার পরিকল্পনা তিনি অংশ নেয়। চট্টগ্রামে জেলা ম্যাজিস্ট্রেট, পুলিশ সুপার ও ট্রাইব্যুনাল প্রেসিডেন্টকে হত্যার ব্যাপারেও কল্পনা দত্তের বিশেষ ভূমিকা ছিল। জেলে বন্দী ইন্ডিয়ান রিপাবলিকান আর্মির বিপ্লবীদের সঙ্গে কল্পনা দত্তের মাধ্যমে মাস্টারদা সূর্য সেন যোগাযোগ রক্ষা করেছেন। ডিনামাইট বিস্ফোরণ পরিকল্পনা অংশগ্রহণ: মাস্টারদা সূর্য সেন ডিনামাইট নিয়ে চট্টগ্রামের জেলখানা ও কোর্টে বিস্ফোরণ ঘটানোর পরিকল্পনা নেন যাতে বিপ্লবীরা জেল থেকে বেরিয়ে আসতে পারেন। কল্পনা দত্ত ও পরিকল্পনাটির সঙ্গে যুক্ত ছিলেন। পরিকল্পনাটি ফাঁস হয়ে যাওয়ায় ডিনামাইট ষড়যন্ত্র মামলা শুরু হয়। পুলিশ কল্পনা দত্তের গতিবিধির ওপর নজর রাখার জন্য তাকে গৃহবন্দী করে রাখে। ইউরোপীয় ক্লাব আক্রমণ পরিকল্পনা যুক্ত থাকার সিদ্ধান্ত: মাস্টারদা সূর্য সেন প্রীতিলতা ওয়াদ্দেদার ও কল্পনা দত্তের ওপর পাহাড়তলি ইউরোপিয়ান ক্লাব আক্রমণের ভার দেন। ইউরোপীয় ক্লাব আক্রমণের এক সপ্তাহ আগে পুরুষের ছদ্মবেশে সমীক্ষা করতে গিয়ে তিনি ধরা পড়েন এবং তার জেল হয়। জেলে বসে তিনি প্রীতিলতার নেতৃত্বে ইউরোপীয় ক্লাব আক্রমণের খবর শোনেন। জানতে পারেন প্রীতিলতা বীরের মতো লড়াই করে পুলিশের হাতে ধরা না দিয়ে বিষ খেয়ে আত্মহত্যা করেছেন। পরে প্রমাণের অভাবে পুলিশ তাকে জেল থেকে ছেড়ে দেয়। জেল থেকে ছাড়া পাওয়ার পর চট্টগ্রামে ব্রিটিশ সেনাবাহিনীর সঙ্গে মুখোমুখি সংঘর্ষে তিনি মাস্টারদা সঙ্গী হন। মাস্টারদা ও তার সঙ্গীরা ধরা পড়লে তিনি আত্মগোপন করতে সক্ষম হন। গহিরা গ্রামে ব্রিটিশ পুলিশের সঙ্গে অপর একটি সংঘর্ষেও তিনি ও তারকেশ্বর দস্তিদার ধরা পড়েন। বিচারে তারকেশ্বর ফাঁসি হয়, কিন্তু কম বয়সী ও মহিলা হওয়ার কল্পনা দত্তকে প্রাণদণ্ডের বদলে আন্দামানে দ্বীপান্তরে আদেশ দেওয়া হয়। মহাত্মা গান্ধী ও রবীন্দ্রনাথ ঠাকুর প্রতিবাদ জানালো এই আদেশ স্থগিত করে তাকে 6 বছরের জন্য জেলে পাঠানো হয়। নেক্সট, টিকা লেখো দীপালি সংঘ। ভূমিকা: 20 শতকে সশস্ত্র বিপ্লবী আন্দোলন নারীদের অংশগ্রহণের ক্ষেত্রে দীপালি সংঘ গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়।
দীপালি সংঘ প্রতিষ্ঠাতা 1926 খ্রিস্টাব্দে ঢাকা শহরে লীলা রায় দীপালি সংঘ নামে একটি ছাত্রী সংঘ প্রতিষ্ঠা করেন। দীপালি সংঘ প্রতিষ্ঠার পর থেকে মূলত ছাত্রীরা রাজনীতিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে শুরু করেন। ছাত্রীদের থাকার জন্য লীলা রায় ছাত্রীগ্রহণ নামে একটি মহিলা আবাস গড়ে তোলেন। দীপালি ছাত্রী সংঘ ছিল ভারতের প্রথম ছাত্রী সংগঠন। উদ্দেশ্য, এই সংঘের মূল উদ্দেশ্য ছিল স্বদেশ প্রেমের মাধ্যমে সমাজে নারীদের মধ্যে আত্মচেতনা গড়ে তোলা, পুরুষদের সঙ্গে নারীরাও যাতে সমানভাবে বৈপ্লবিক কাজে অংশ নিতে পারে তার জন্য নারীদের শরীরচর্চা, লাঠি খেলা ও অস্ত্র চালনার প্রশিক্ষণ দেয়া, নারী জাতির সার্বিক বিকাশ ও নারীদের মধ্যে শিক্ষার বিকাশ ঘটানো, নারী সমাজকে সংঘবদ্ধ করে ব্রিটিশ বিরোধী আন্দোলনে সামিল করানো। সদস্য, এই সদস্যের অন্যতম কয়েকজন সদস্য ছিলেন রেণুকা সেন, প্রীতিলতা উপাধ্যায়, শকুন্তলা রায়, বীণাপাণি রায়, উষারানী রায়, কল্পনা দত্ত, বীণা দাস, শান্তি দাস প্রমুখ। মুখপাত্র, দীপালি সংঘের মুখপাত্র হিসাবে লীলা নাগের সম্পাদনায় ও রবীন্দ্রনাথ ঠাকুরের অনুপ্রেরণায় প্রকাশিত হয় জয়শ্রী পত্রিকা। এই পত্রিকা বিপ্লববাদের প্রসারের পাশাপাশি নারী জাতির সার্বিক বিকাশ ও শিক্ষার প্রসারকল্পে প্রচার চালায়। পাশাপাশি এই পত্রিকাটি সমাজের উচ্চশিক্ষিত মধ্যবিত্ত পরিবারের মেয়েদের রাজনীতির প্রতি আগ্রহী করে তোলে। কার্যাবলী, বৈপ্লবিক কর্মধারা এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে অস্ত্রশস্ত্র জোগাড় করা থেকে শুরু করে বৈপ্লবিক আন্দোলনের প্রশিক্ষণ দেওয়ার কাজও করত এই সংঘ। এই সংঘ শিক্ষার প্রসারে লক্ষ্যে থাকায় 12টি অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় গড়ে তোলা। এছাড়া এই সংঘের উদ্যোগে দীপালি স্কুল, নারী শিক্ষা মন্দির, শিক্ষা ভবন প্রভৃতি ইংরেজি উচ্চ বিদ্যালয় গড়ে ওঠে। লীলা রায় 1926 খ্রিস্টাব্দে দীপালি ছাত্রী সংঘ নামে ভারতের প্রথম ছাত্রী সংগঠন প্রতিষ্ঠা করেন। নেক্সট, চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের ওপর সংক্ষিপ্ত আলোচনা করো। প্রথমে ভূমিকাটা আলোচনা করি। অসহযোগ আন্দোলনের প্রত্যাহার করে নেওয়ার পর সারা বাংলা জুড়ে সশস্ত্র বিপ্লবী কার্যকলাপ শুরু হয়। মাস্টারদা সূর্য সেন বিশ্বাস করতেন ব্রিটিশকে জোর করে এদেশে থেকে না তাড়ালে তারা কিছুতেই ভারত ছাড়বে না। কিন্তু তিনি এটাও বুঝেছিলেন যে গুটিকত সশস্ত্র বিপ্লবীর পক্ষে একাজ সম্ভব নয়। তবুও তিনি দেশবাসীর মনে সশস্ত্র সংগ্রামের আদর্শ ও উদ্যম তৈরি করার জন্য চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের দুঃসাহসিক পরিকল্পনা গ্রহণ করেন। চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন পরিকল্পনা। ভারতের ব্রিটিশ সরকার এক গুরুত্বপূর্ণ সামরিক কেন্দ্র ছিল চট্টগ্রাম। বন্দর সমৃদ্ধ চট্টগ্রামের অর্থনৈতিক গুরুত্ব ছিল যথেষ্ট। মাস্টারদা সূর্য সেন চট্টগ্রামের সরকারি অস্ত্রাগার লুণ্ঠন করে একসঙ্গে ব্রিটিশ সরকারকে আঘাত করার এবং বিপ্লবীদের অস্ত্র শক্তি বাড়ানোর পরিকল্পনা নেন। পরিকল্পনা অনুযায়ী স্থির হয় 1930 খ্রিস্টাব্দে 18 এপ্রিল রাত্রি 10টায় চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন করা হবে। যুদ্ধের জন্য গঠিত সমর কমিটি সদস্য হবেন গণেশ ঘোষ, লোকনাথ বল, অনন্ত সিংহ, নির্মল সেন, অম্বিকা চক্রবর্তী, উপেন ভট্টাচার্য, নরেশ রায়, ত্রিগুণা সেন প্রমুখ। গণেশ ঘোষ ও অনন্ত সিংহের নেতৃত্বে পুলিশের অস্ত্রাগার করা হবে। নির্মল সেন ও লোকনাথ বলের নেতৃত্বে অক্সিলারি ফোর্সের অস্ত্রাগার লুণ্ঠন করা হবে। অম্বিকা চক্রবর্তীর নেতৃত্বে টেলিগ্রাফ ও টেলিফোন এক্সচেঞ্জ আক্রমণ করে যোগাযোগ বিচ্ছিন্ন করা হবে। নরেশ রায় ও ত্রিগুণা সেনের নেতৃত্বে ইউরোপীয় নাইট ক্লাব আক্রমণ করা হবে। উপেন্দ্র কুমার ভট্টাচার্য ও লালমোহন সেনের নেতৃত্বে চট্টগ্রামের সঙ্গে অন্যান্য অঞ্চলের রেল যোগাযোগ বিচ্ছিন্ন করা হবে। সশস্ত্র বিপ্লববাদের এই খবর শহর জুড়ে প্রচার করবেন শৈলেশ্বর চক্রবর্তী, দীনেশ চক্রবর্তী, সুখেন্দু দস্তিদার, হরলাল চৌধুরী, অধেন্দ্র গুহ প্রমুখ। চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন। মাস্টারদা সূর্য সেনের নির্দেশ মেনে সন্ধ্যায় বিপ্লবীরা ইন্ডিয়ান রিপাবলিকান আর্মির পক্ষ থেকে একটি ঘোষণাপত্র চট্টগ্রাম শহরে বিলি করেন। এই ঘোষণাপত্রটিতে ভারতে
স্বাধীনতা পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে সশস্ত্র সংগ্রাম শুরু করার কথা ঘোষিত হয়। পূর্ব পরিকল্পনা মতো ওই দিন রাত্রি 10টায় সামরিক পোশাকে সজ্জিত হয়ে বিপ্লবীরা 4টি দলে ভাগ হয়ে অগ্রসর হন। 18 তারিখ গুড ফ্রাইডে ছুটি থাকায় ইউরোপিয়ান ক্লাবে কোনো ইংরেজ সাহেব না থাকায় ইউরোপিয়ান ক্লাব আক্রমণ কল্পনা বাতিল হয়। আর অক্সিলারি ফোর্সে সেনাবাহিনী অস্ত্রাগারে বিপ্লবীরা প্রবেশ করলেও সেরকম কোনো অস্ত্র মেলেনি। তবে অনন্ত সিংহ ও গণেশ ঘোষের নেতৃত্বে 6 জনের বিপ্লবীর একটি দল পুলিশের অস্ত্রাগার লুণ্ঠন করে এবং ইনকলাব জিন্দাবাদ, সাম্রাজ্যবাদকে নিপাত যাক, গান্ধীজির রাজ কায়েম হলো প্রভৃতি স্লোগান দেন। উপেন্দ্র কুমার ভট্টাচার্য ও লালমোহন সেনের নেতৃত্বে একদল বিপ্লবী রেললাইনে ফিস প্লেট খুলে দিয়ে চট্টগ্রামের সঙ্গে অন্যান্য অঞ্চলের রেল যোগাযোগ বিচ্ছিন্ন করে দেন। অম্বিকা চক্রবর্তীর নেতৃত্বে চতুর্থ দলটি চট্টগ্রামের নন্দনকাননে টেলিফোন ও টেলিগ্রাফ অফিসের ওপর আক্রমণ চালান এবং অফিসে আগুন ধরিয়ে দেন। স্বাধীন বিপ্লবী সরকার গঠন। স্বাধীনতার নেতৃত্বে 4টি বিভাগে বিপ্লবীরা পুলিশ লাইনের দিকে অগ্রসর হন এবং পুলিশের অস্ত্রাগারের বাইরে একসঙ্গে মিলিত হন। বিপ্লবীরা সকলেই মিলে সামরিক কায়দায় সারিবদ্ধ হয়ে দাঁড়ান এবং তাদের নেতা মাস্টারদা সূর্য সেনকে সামরিক অভিবাদন জানায়। সাদা খাদি ধুতি এবং এক লম্বা কোট পরিহিত গান্ধী টুপিতে সজ্জিত মাস্টারদা সামরিক অভিবাদন গ্রহণ করে ভারতে অস্থায়ী স্বাধীন সরকার ঘোষণা করেন। স্বাধীন সঙ্গীত সহ বন্দে মাতরম, ইনকলাব জিন্দাবাদ ধ্বনিটির মধ্যে দিয়ে মাস্টারদা সূর্য সেন জাতীয় পতাকা উত্তোলন করেন। গুরুত্ব: চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন ভারতের বিপ্লবী আন্দোলনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। নারী সমাজে অংশগ্রহণ। বৈপ্লবিক সংগ্রামে নারীদের সক্রিয় অংশগ্রহণের দিক থেকে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন স্মরণীয়। প্রীতিলতা ওয়াদ্দেদার, কল্পনা দত্ত প্রমুখ এই অভ্যুত্থানে দেশপ্রেম, সাহসিকতা, সংগ্রামী মানসিকতার অভূতপূর্ব দৃষ্টান্ত স্থাপন করেছিলেন। নতুন বিপ্লবী পন্থার দিশারি। সংঘবদ্ধ পরিকল্পিত আক্রমণ চালিয়ে সমগ্র ব্রিটিশ প্রশাসনকে আঘাত করার ক্ষেত্রে নতুন পথের সন্ধান দেয় এই চট্টগ্রামের অভ্যুত্থান। মুসলিমদের অংশগ্রহণের ক্ষেত্র। চট্টগ্রামে অভ্যুত্থানে বিপ্লবীরা হিন্দু ধর্মীয় মনোভাব কাটিয়ে ওঠেন। এই অভ্যুত্থানে মুসলিম সমাজে অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। সাত্তার মির আহমেদ, টুলু মিত্রা, ফকির আহমেদ মিত্রা প্রমুখ মুসলমানদের এই অভ্যুত্থানে সক্রিয়ভাবে অংশ নেন। মূল্যায়ন। মাস্টারদা সূর্য সেনের নেতৃত্বে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের ঘটনা সে সময়কার বাংলা রাজনীতিতে গভীর প্রভাব ফেলে। নরমপন্থী কংগ্রেসি আন্দোলন নয়, চরমপন্থী বিপ্লববাদী পারে ভারতের স্বাধীনতার প্রশ্নের দ্রুত সমাধান করতে। বিপ্লবীদের মনে এই বিশ্বাস দৃঢ় করে এই চট্টগ্রাম সংঘর্ষ। আচ্ছা বন্ধুরা, আজকে আমি তোমাদের সংগঠিত জাতীয়তাবাদী রাজনীতির উদ্ভব 1917 পূর্বোত্তর পর্ব থেকে স্বাধীনতা লাভ পর্যন্ত 4 মার্কসের কোশ্চেন দিয়ে দিলাম। নেক্সট ভিডিওতে আমি তোমাদের এখান থেকে 8 মার্কসের দিয়ে দেবো। আর তোমাদের কিছু দিন পরে তোমাদের ফেব্রুয়ারি পরীক্ষা হবে, তোমাদের 4th সেমিস্টার। আমি তোমাদের সেখান থেকে এই কোশ্চেনগুলো সব দিয়ে দেওয়ার পর আমি তোমাদের সাজেশন দিয়ে দেবো হিস্ট্রি থেকে। আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের শেয়ার করে দিও। আচ্ছা বন্ধুরা, ভালো থেকো।